সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি জয়ন্ত শিকদার, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এই করোনা সময়কালীন তোমরা অবশ্যই বাসায় রয়েছ, সবাই সুস্থ এবং ভালো আছো। তোমরা জানো যে আমরা এই করোনাকালীন সময়ে তোমাদের সঙ্গে ইউটিউব ক্লাস, আমরা জুম ক্লাসের মাধ্যমে যুক্ত রয়েছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম অধ্যায়ে এই বাংলাদেশের অর্থনীতি পাঠ 1 ও 2 এই দুটি বিষয়ে তোমাদেরকে আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে বাসায় সবাই অধ্যায়টি ভালো করে পড়বে। আমরা ক্লাস নিয়েছি, আমি তোমাদের সঙ্গে জুম ক্লাসে আমার আলোচনা হয়েছে, তারপর আমি ইউটিউব ক্লাসটি নিচ্ছি। তোমরা সবাই এটি আশা করি দেখবে। শুরু করছি যে বাংলাদেশের অর্থনীতি এখানে কি কি বিষয় আলোচনা করেছে। পাঠ 1 এবং 2 এখানে বলেছে বাংলাদেশের অর্থনীতি মূলত, আমরা জানি যে আমাদের অর্থনীতি মূলত হচ্ছে কি নির্ভর, কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য আমাদের প্রসার করেছে। আমাদের যেমন অর্থনীতি কৃষি মূল, তার সঙ্গে শিল্প এবং ব্যবসা বাণিজ্য রয়েছে। দেশের রাষ্ট্রীয় মালিকানায় কিছু কিছু কল কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করেছে। তোমরা জানো যে আমাদের অর্থনীতির সব বড় একটা অংশ এই গার্মেন্টস শিল্প। আমরা এই করোনাকালীন সময়েও কিন্তু আমরা দেখছি যে অনেক গার্মেন্টস কিন্তু খোলা রয়েছে, কারণ এটি বন্ধ হলে আমাদের অর্থনীতি অনেকটা অংশেই কি মন্দাভাব দেখা দেবে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখেছে। এই গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতিতে কিন্তু অনেক বড় ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত, সবসময়। আচ্ছা, শ্রমজীবী মানুষের জীবনও সেই সাথে উন্নত হচ্ছে। অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি কি টিকে থাকতে পারে না। অর্থনৈতিক যদি যে দেশের ভালো নয়, অর্থনীতি যদি উন্নত না হয়, সে দেশের কিন্তু সব কিছুই ভঙ্গুর অবস্থা। এটি আমরা সবাই জানি। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নতি লাভ শুরু করেছে। 71 সালে যুদ্ধের পর থেকে আমাদের এই প্রত্যেকটা খাতে কিন্তু অভাবনীয় বিকাশ বা উন্নতি লাভ করেছে। এখন ডিজিটাল যুগ হয়েছে, আমরা জানি অনেক কিছুই আমাদের প্রতিনিয়ত কিন্তু কি প্রসার হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে আমাদের সব কিছু। এই ঢাকার শহর এক সময় তোমরাই দেখেছো কি ছিল, এখন কি দেখছো। আমরা ডিজিটালের কথা শুনে অনেকে কিন্তু হাসাহাসি করেছে, ডিজিটাল আবার কি, কিন্তু বাস্তবিকই ডিজিটাল যুগে আমরা আছি এবং এটি যে তার বাস্তব প্রমাণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এটি বাস্তব কথা। জনগণ উন্নত জীবনযাপন করতে পারছে বা পারবে। এই অধ্যায়ে পাঠগুলোতে আমরা সেই বিষয়ে জানতে পারি। আচ্ছা, এখানে বলেছে পাঠ 1 ও 2 অর্থনৈতিক জীবনধারা কি বলেছে আমরা একটু আলোচনা করি। কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। কি বলে? যে সমাজ জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে, আচ্ছা, তাকে এই অর্থনৈতিক জীবনধারা বলে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ হচ্ছে কি কৃষিজীবী। তোমরা জানো যে আমাদের কৃষি নির্ভর দেশ। শতকরা 80-85 জন লোক হচ্ছে গ্রামে বাস করে এবং কৃষিকাজ তাদের, আমাদের কৃষি নির্ভর দেশ। কৃষিজীবী জমিতে চাষ করে তারা কি উৎপাদন করে? শস্য উৎপাদন করে। তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায় এবং পাশাপাশি আমরা সে আবার উদ্বৃত্ত অংশটা আমরা কি করছি? বিদেশে কি করছি? রপ্তানি করছি। বাড়তি শস্য উৎপাদন তারা দেশবাসীর খাদ্য যোগান দিচ্ছে এবং তারপরেও যেটা থেকে যাচ্ছে সেটা আমরা বাহিরে বিভিন্ন দেশে সেটা দিচ্ছি। কী কী সেটিও এখানে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ জানো যে আমাদের চা, পাট, এই জাতীয় চামড়া, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এটি আমাদের প্রতিনিয়ত দেশে বিদেশে আমাদের দেশের চাহিদা মেটানোর পর এটি আমরা বিভিন্ন দেশে সেটি কী করছি? রপ্তানি করছি। এটি থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। আচ্ছা, একইভাবে
শহরাঞ্চলে শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও কি শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। গ্রামের মানুষ যেমন কৃষিভিত্তিক, শহরে যারা রয়েছে, আমরা যারা রয়েছে যে শহরে শিল্প কলকারখানা রয়েছে, চাকরিজীবী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তাদের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নত হচ্ছে, প্রমাণ প্রতিনিয়তই হচ্ছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কি বলেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে গ্রামে বাস করে। আমি আলোচনা করেছি যে বেশিরভাগ মানুষ আমাদের গ্রামে বাস করে। গ্রামের অধিকাংশ লোক হচ্ছে কৃষিজীবী। কৃষি আমাদের জীবিকার প্রধান অবলম্বন। এই যে সব কিছু আমরা এই চাল, ডাল, শাক, সবজি যত কিছু আমরা যারা শহরে রয়েছে কাদের অর্জন, কারা উৎপাদন করছে? কৃষক। এই যে ধান, সবজি, ফল ফলালি সব কিছু গ্রাম থেকে কিন্তু আছে। এই শহরে কিন্তু আমরা যে এই খাবার দাবারের যা চাহিদা, কিন্তু শহরে কোনো কিছু হয় না। শহরে হচ্ছে কি শিল্প কারখানা রয়েছে, সেখানে যেমন গার্মেন্টস শিল্প রয়েছে, অনেক কিছু রয়েছে শিল্প কারখানা, সেটি হচ্ছে। কিন্তু কৃষির মাধ্যমে যেটি আসছে আমাদের সারা বাংলাদেশ, সেটা চাহিদা মেটানোর পরেও আমরা বাইরে সেটা কি আমরা রপ্তানি করছি। কৃষি আমাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই তারা অন্যের জমিতে চাষ করে, যেমন বর্গা চাষ বলে, অনেকে লিজ নিয়ে করছে, যার নেই সে অন্যের জমি লিজ নিয়ে চাষ করছে, জীবিকা নির্বাহ করছে এইভাবে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। কয়েক কোটি মানুষ এই কৃষিকাজের সঙ্গে জড়িত এবং তারা কৃষির উপর নির্ভরশীল। সেই কারণে বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমার, ছুতর, মুদি এবং তাদের জীবিকা, এই কাজ করে তাদের জীবিকা নির্ভর করে। তোমরা জানো যে একটা সমাজে কিন্তু সব শ্রেণীর লোকই রয়েছে। এই যে এখানে বলছে কামার, কুমার, তাঁতি, জেলে। কামার যিনি কী করছেন? লোহার ধাতুর জিনিস, লোহার জিনিস, দা, বটি, কোরাল, পুঁতে ইত্যাদি তৈরি করছেন। কুমার কি করছেন? তিনি মাটির জিনিস তৈরি করে তিনি ওইটি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছেন। জেলে তিনি বিভিন্ন জায়গা থেকে, নদী নালা খালবিল থেকে মাছ ধরে সেটি বিক্রি করছে, তার জীবিকা নির্বাহ করছে। এইভাবে এই যে মুচি, মেথর, সুতোর বলেছে যে আমাদের কোনো একটি জোতা ছিঁড়ে গেলে আমরা কার কাছে? মুচির কাছে নিয়ে যাচ্ছি। তো এটি আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী সব কিছু রয়েছে। আমাদের সমাজে সবারই প্রয়োজন। এখানে বলেছে যে শহরে কাছাকাছি, শহরে গঞ্জে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে মানুষ, যেমন আমাদের গ্রাম অঞ্চলে আমরা বড় বড় গ্রাম অঞ্চলে যে হাট বাজারে মানুষ, আমরা হাট বাজারে কি আমাদের এই ফসল বা যে কোনো জিনিস আমরা কোনো কিছু ক্রয় করতে হলেও হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বিক্রি করতে হলেও হাট বাজারে যাচ্ছি। গ্রামগঞ্জে হাট বাজার রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে কি সপ্তাহে 2 দিন 3 দিন গ্রামে হাট বাজারগুলো বসে। সেখানে গ্রামের মানুষ তার প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন এবং ক্রয় করেন। এখানে আমরা হাট বাজারে। আচ্ছা, এদের সবাইকে নিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে। এই যে আমাদের অর্থনীতি সচল রয়েছে, এই করোনার মধ্যেও কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমাদের অর্থনীতি অনেক ভালো রয়েছে এখন। কিন্তু এটি কি সম্ভব? এটি কি একার প্রচেষ্টায় না, সবার প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও কি বলেছে যে আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও একসময় কৃষি ছিল অত্যন্ত অবহেলিত। এখানে বলছে যে আমাদের এই সবথেকে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের কৃষিখাত, কিন্তু এই খাতটি সবথেকে অবহেলিত ছিল একটি সময়, কিন্তু এখন সেটি আর নেই। এখন আমাদের এই আধুনিক যুগ, ডিজিটাল যুগে এখন কৃষকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। একটি সময় যে আমরা গরু, মহিষ দিয়ে চাষাবাদ করতো, লাঙ্গল দিয়ে চাষ করতো, এখন কিন্তু প্রায় এটি নেই বললেই চলে। এখন কি আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে, মেশিন দিয়ে মানুষ চাষ করছে, মেশিন দিয়ে এই ধান, পাট বিভিন্ন কিছু কেটে নিচ্ছে, বা এই ভ্যান গাড়ি বা অন্যান্য যন্ত্রচালিত আমরা ইঞ্জিন ব্যবহার করে, যে আগে যেমন কৃষক ধান কেটে মাথায় করে নিয়ে যেত, এখন কিন্তু এটি আমরা এই যন্ত্রচালিত গাড়িতে নিয়ে যাচ্ছে। তার মানে কি এটি এই ডিজিটাল যুগে বা আধুনিক হওয়ার কারণে এই কৃষক এই সুযোগ সুবিধা পাচ্ছে। এবং যেখানে আগে 5 মণ হতো, এখন সেখানে 8 মণ 10 মণ হচ্ছে। কেন হচ্ছে? এটি আধুনিক হওয়ার জন্য। এবং
কৃষকের অনেক সুযোগ সুবিধা তারা এখন এই ডিজিটাল যুগে বা আমাদের এই দেশ প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত হওয়ার জন্য এই সুযোগ সুবিধা আমরা বা কৃষকরা পাচ্ছি। তো এখানে সেটি বলে চলতে হবে, কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি যেটা আমরা আলোচনা করলাম, এর ব্যবহার সার, কীটনাশক এবং যন্ত্রপাতির ফলে উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। যে সব কিছু এখন কি মানে এই আমাদের যারা তোমার কি বলে যে কৃষকদের কৃষিখাতের যে উন্নয়ন, যারা এটিকে নিয়ে চিন্তাভাবনা করছেন, তারাও যে কৃষক আরও কীভাবে অধিক ফলন, ভালো বীজ, তারা বিভিন্ন সব মানে একটা ফসল হলে আর একটা ফসল কীভাবে করা যায়, এটি তারা সবসময় কৃষককে সহযোগিতা করছেন। সরকার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে, যার জন্য আমাদের অর্থনীতির এখন বড় ভূমিকা পালন করছে এই কৃষিখাত। জীবনযাত্রার মান অর্থনীতিতে এর ফলে উৎপাদনই শুধু বাড়েনি, গ্রামীণ অর্থনীতির জন্য তার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার উপরে প্রভাব পড়েছে। এখানে আরেকটি কথা আমাদের এখানে আমরা জানতে পারছি যে গ্রামীণ অর্থনীতির কি গুরুত্ব। এখানে আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে। আমরা সবাই জানি যে খাদ্যের যে চাহিদা, এর বড় অংশ হচ্ছে কৃষি থেকে আমাদের আসে। আর গ্রামের মানুষই এর উৎপাদন। কারা করছে? শহরের মানুষ এটি করছে নয়, এটি হচ্ছে গ্রামের কৃষক, গ্রামের মানুষই করছে। এই দেখো, এই যে কুরবানির সময় যে গরু বা ছাগল বিভিন্ন যে এগুলো গ্রামের মানুষ কিন্তু তারা বড় বড় খামার বাড়িতে এগুলো তারা এটি পোষেন। এই যে বড় বড় যে গরুগুলো, খাসিগুলো সব আবার দেখো আমরা যে দেশি মুরগির কথা বলি, শহরের মানুষ নয় কিন্তু সব গ্রামের মানুষ। দেশি হাঁস বা দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম সব গ্রামের মানুষ। তারা প্রত্যেকে কারো আছে বড় বড় খামার করেছে, কেউ বাড়িতে 5টা 10টা 20টা করে এই পোষে। তোমার মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, খাসি আছে, গরু আছে। এটি তারা 2টি 3টি করে কেউ পুষছে, যে তারা ঈদের সময় হলে এটি তারা বিক্রি করেছে। তাদের এটা যেমন তার সচ্ছল হচ্ছে, আমাদের অর্থনীতির বড় ভূমিকা রেখে চলেছে। দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষিখাত। তাহলে কি এই শিল্পের কাঁচামালের অন্যতম কি হচ্ছে উৎস হচ্ছে আমাদের এই কৃষিখাত, অর্থাৎ দেশের শিল্প, বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। আমাদের কিসের উপর? এই যে শিল্প, বাণিজ্য, ব্যবসা, কর্মসংস্থান সব কিছু কিসের উপর নির্ভর করছে? এই গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। আর গ্রামীণ অর্থনীতি কি? গ্রামের যারা মানুষ কৃষিকাজ করছে তারা এখন কিন্তু এই আমাদের আধুনিকের মানে উন্নত প্রযুক্তির ব্যবহারের জন্য কৃষক একটা ফসল হওয়ার পরেই আর একটা করছে। এখন কিন্তু আগে যেমন যে একটা হলে অনেক বসে পরে আবার দেখা যাচ্ছে যে ওই কী করবে তা না। এখন ধান হচ্ছে, পাট হচ্ছে, মরিচ হচ্ছে, শাক সবজি হচ্ছে, বিভিন্ন কিছু। কখনো তারা বসে নেই, ফাঁকা রেখে দিচ্ছে না জমি, একটার পর একটা তারা চাষাবাদ করেই যাচ্ছে। এটি আমাদের অর্থনীতির জন্য আমরা কি অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছে। এই জন্য যে আমরা যেমন দেখো এখন এই যে বন্যার সময় যে আমরা এটা আগে পড়েছি যে বন্যার সময় হলে জমিতে পলি পড়লে উর্বরতা বৃদ্ধি পায়, তখন কিন্তু আরও ফসল ভালো হয়। আমরা পড়েছি এর আগে, তোমরা জানো। তো এখানে এভাবে গ্রামীণ অর্থনীতি এখনও আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই বিষয়টুকু নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও আমাদের অনেক কিছু বাকি রয়েছে, যে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যেমন বাংলাদেশের শহরে অর্থনীতি, তারপরে শহরে অর্থনীতির গুরুত্ব কী। যদিও আমরা একটা জুম ক্লাস নিয়েছি, কিন্তু তারপরে আমরা ইউটিউব ক্লাসেও এটি নেব, তোমরা আরও ভালোভাবে সবাই বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে ক্লাসটি দেখবে এবং বাসায় এই অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়বে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।